রাত 12:10 অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে ঠিক যেখান থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছিল সেখানে এসে পৌঁছায় তদন্তকারীরা। তারা এখানে পুনর্নির্মাণের প্রক্রিয়া করবেন বলে এসেছিলেন, কিন্তু এই ঘুটঘুটে অন্ধকার, অন্যদিকে ঝমঝমিয়ে বৃষ্টি, আর এই যে পথ দেখা যাচ্ছে অত্যন্ত দুর্গম, জল জমে রয়েছে, সেই জায়গা দিয়ে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই সে এক পুলিশ কর্মীর সার্ভিস রিভলভার সেখান থেকে সে এক প্রকার বলা যায় যে ছিনতাই করে এবং পুলিশকে লক্ষ্য করে সে গুলি চালায়। এবং এখান দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ প্রথমে তাকে ধাওয়া করে, ধরতে না পারলে পাল্টা গুলি চালানো হয়। এবং গুলি চালানোর পর যেটা দেখা যাচ্ছে যে তার গুলিবিদ্ধ হয় সে, এবং গুলিবিদ্ধ হওয়ার পরে ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি চারিদিকে ক্ষেত এবং জলাশয়, এখানে আশেপাশে কোনো মানুষ বসবাস সেইভাবে করেন না। আর এই জায়গাটা, যেই জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গা সম্পূর্ণভাবে ঘিরে রাখা হয়েছে পুলিশের তরফ থেকে। আর এখানেই গুলি খেয়ে বা গুলিবিদ্ধ হয়ে প্রভাস মণ্ডল এখানে লুটিয়ে পড়ে। এরপর পুলিশ আধিকারিকরা তাকে সেখান থেকে নিয়ে স্থানীয় যে হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে গেলে সেখানে যিনি কর্তব্যরত চিকিৎসক তিনি মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে পুলিশ আধিকারিকদের তরফ থেকে প্রভাসের পরিবারের সদস্যদেরকেও যোগাযোগ করা হয়েছে এবং বিষয়টি জানানো হয়েছে। এই ঘটনার পর ময়নাতদন্ত হবে এনকাউন্টারে মৃত্যু হওয়া এই অভিযুক্ত প্রভাস মণ্ডলের। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সূর্যপুর স্টেশন থেকে প্রায় 60 মিটার দূরত্বে একটি জঙ্গলের অঞ্চল। তার যে সরু রাস্তা বা সংকীর্ণ পথ, সেখান দিয়ে হেঁটে আসলেই এই একের পর এক ক্ষেত এবং কিছুটা দূরে চলে গেলে বড় বড় গাছ, জঙ্গলের অঞ্চল। যে জায়গাটা পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে সেটা হচ্ছে একটা জলাশয়, বা দূরে ক্ষেত থাকলেও মাঝখানে এই জলাশয়। যে জলাশয়ে ব্যবহার হয়তো কেউই করেন না আশেপাশের কোনো বাসিন্দারা, তার কারণ এখানে আশেপাশে বসবাসকারী সেরকম কেউ নেই। প্রভাস মণ্ডল যাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই প্রভাস মণ্ডল এই জায়গাটা আগে থেকেই খুব ভালোভাবে সে চিনত এবং এই জায়গাতেই বস্তাবন্দি অবস্থায় ওই নাবালিকাকে খুন করার পরে ফেলে দেওয়া হয় যাতে কেউ সন্দেহ না করে। যেদিনকে এই ঘটনা সেদিনকে ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি দুপুর থেকে। ঘটনার যে জায়গায় প্রথম সিসি ক্যামেরা ধরা পড়েছে যে এই প্রভাস মণ্ডল হেঁটে যাচ্ছে, সেখান থেকে এই পথে আসতে গেলে প্রায় 750 মিটার রাস্তা দিয়ে, কিন্তু যেখানে সিসি ক্যামেরার ফুটেজে প্রভাস মণ্ডলকে দেখা গিয়েছিল সেখান থেকে পাশেই একটা শর্টকাট রাস্তা রয়েছে, যে রাস্তাও একই রকমভাবে যেটা জানা যাচ্ছে যে এরকমই নির্জন। সেই পথ অবলম্বন করা হয়েছে। সেখানে একটি মাত্র সিসি ক্যামেরা ছিল, যেই সিসি ক্যামেরা ঝড়ের কারণে সেই আগেই তার কাটা অবস্থায়, অর্থাৎ সেটা অকেজো, সেইভাবে আলোর ব্যবস্থা নেই। সরাসরি এসে লাইন ক্রস করে এই জলাশয়ের মধ্যেই ওই নাবালিকাকে মৃত অবস্থায় বস্তার মধ্যে ঢুকিয়ে ফেলে দেওয়া হয় যাতে কেউ কোনো সন্দেহ না করে। তাই এই জায়গাকেই বেছে নেওয়া হয়েছিল এবং এখানেই সুপরিকল্পনা এবং পরিকল্পনা একা এক ব্যক্তি শুধু করেছে এমনটা মনে করছিল না তদন্তকারী আধিকারিকরা। কিন্তু সিসি ক্যামেরার ফুটেজে যখন থেকে এই প্রভাসকে দেখা যায়, তার পরবর্তীকালে তদন্ত যত এগোয় তারা নিশ্চিত হন ঘটনার মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল, যাকে ইতিমধ্যে এনকাউন্টার করা হয়েছে। এই প্রভাস মণ্ডলই হচ্ছে মূল অভিযুক্ত বলে দাবি পুলিশের। ঘটনা যেদিন ঘটে সেদিন প্রভাসী নাবালিকাকে নিয়ে গেছিল, তারপর নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ করা হয় এবং তারপর খুন করা হয়। প্রভাস নাবালিকার দেহ পুকুরে ফেলেছিল বলে দাবি পুলিশের। এই যে অপরাধ সংগঠিত হয়েছিল তার পাণ্ডা হচ্ছে প্রভাস মণ্ডল, সঙ্গে আরো 3 জন ছিল বলে দাবি পুলিশের। আগেই 3 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন মৃত নাবালিকার বাবা, তার সঙ্গে আমরা কথা বলে নেব। আজকে সকালবেলায় জানা গেল যে প্রভাস মণ্ডল তাকে এনকাউন্টার করা হয়েছে পুলিশের তরফে এবং তার মৃত্যু হয়েছে। কি বলবেন? আমি তাতে খুশি হয়েছি। দাদার কাছে কালকে গিয়েছিলাম, দাদা বলেছে আমার উপর ভরসা রাখো। দাদার উপর ফুল ভরসা আছে, রাস্তা আছে, পুলিশের উপর পুলিশ প্রশাসনের উপর ফুল ভরসা আছে, এটুকুই বলবো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছিলাম যে তিনি স্পষ্টত বলেছিলেন যে কাউকে রেয়াত করা হবে না। এরপরে গতকাল তিনি যখন আসেন এসপি অফিসে আপনাদের সাথে দেখা হয় এবং তার আগে ফোনেও কথা হয়েছিল। কি কথা হয়েছিল এবং এই ঘটনার পরে যখন জানতে পারলেন তারপরে কি বলবেন এবং কথা হয়েছে কি? আর দাদা ফোন করার পরে তারপরেতেই এসপি অফিসে গেলাম, তো দাদার সঙ্গে যেটুকাই কথা হলো তাতে আমি খুশি। দাদার উপর ভরসা আছে। দাদা বললে তুমি শুধু দেখো।
তারপরে আমি তোমার বাড়িতে যাব। আমাদের সঙ্গে রয়েছেন মৃত নাবালিকার বাবা, তার সঙ্গে আমরা কথা বলে নেব। আজকে সকালবেলায় জানা গেল যে প্রভাস মণ্ডল তাকে এনকাউন্টার করা হয়েছে পুলিশের তরফে এবং তার মৃত্যু হয়েছে। কি বলবেন? আমি তাতে খুশি হয়েছি। দাদার কাছে কালকে গিয়েছিলাম, দাদা বলেছে আমার উপর ভরসা রাখো। দাদার উপর ফুল ভরসা আছে, রাস্তা আছে, পুলিশের উপর পুলিশ প্রশাসনের উপর ফুল ভরসা আছে, এটুকুই বলবো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছিলাম যে তিনি স্পষ্টত বলেছিলেন যে কাউকে রেয়াত করা হবে না। এরপরে গতকাল তিনি যখন আসেন এসপি অফিসে আপনাদের সাথে দেখা হয় এবং তার আগে ফোনেও কথা হয়েছিল। কি কথা হয়েছিল এবং এই ঘটনার পরে যখন জানতে পারলেন তারপরে কি বলবেন এবং কথা হয়েছে কি? আর দাদা ফোন করার পরে তারপরেতেই এসপি অফিসে গেলাম, তো দাদার সঙ্গে যেটুকাই কথা হলো তাতে আমি খুশি। দাদার উপর ভরসা আছে। দাদা বললে তুমি শুধু দেখো, তারপরে আমি তোমার বাড়িতে যাব। আমার বিয়ের পরেও আমি ওর নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। আচ্ছা, এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? না, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। পুলিশের এনকাউন্টার আর তাতে মৃত্যু হয়েছে প্রভাস মণ্ডলের, তা নিয়ে কি বলছেন অভয়ার মা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। আসুন দেখি। শুধু এই আরজি করের ঘটনাই নয়, বিভিন্ন সময় আমরা দেখেছি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী কখনো এই ধরনের ঘটনাকে ছোট ঘটনা, কখনো অন্যান্যভাবে আখ্যায়িত করেছেন। সেই জিনিসটা কিভাবে দেখেন? আমাদের এই ঘটনাটাতেও সিবিআই বলেছে মেয়েটার ভাগ্য খারাপ, এটা একটা ছোট ঘটনা, এটা নিয়ে রাজনীতি হচ্ছে। একটা ডাক্তার তার এমডি কমপ্লিট করতে মাত্র 6 মাস বাকি, এত কষ্ট এত পরিশ্রম করে সে যখন একদম ভালো সেটেলড হয়ে একটা সংসার আবদ্ধ হবে, বিয়ে দেব তার, আমরা ভালো থাকব, ঠিক সেই মুহূর্তে কি হয়ে গেল, সমস্ত সংসারটা আমার ছারকার হয়ে গেল। আর সেই ছেলেটা যারা এতদিন ধরে একসাথে পড়াশোনা শেষ হলে সেটেলড হবে, সেই ছেলেটার জন্যও আমার অনেক কষ্ট হয়। আমি ভাবতেও পারি না এইটা একটা সুরক্ষিত বলয়ের মধ্যে কেন ঘটলো এই ঘটনাটা আমার মেয়ের সঙ্গে। মনের মধ্যে কোথাও আপনারও মনে হয় যে ক্যাপিটাল পানিশমেন্ট তো পরে, আগে আসলে অপরাধীরা অন্তত ধরা তো পড়ুক। আমাদের এলাকার যেমন 3 জন, নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, তারা কেন গ্রিন করিডর করে আমার মেয়েকে নিয়ে চলে এলো? আমরা তো চাইনি, অত তাড়াহুড়া তো আমরা চাইনি। শ্মশানে 3-4টে ডেড বডি ছিল, 3টে ডেড বডি ছিল। তারপরে আমার মেয়েকে যেখানে নিয়ে শায়িত করে রেখেছিল সেখানে ডেড বডি যায়ই না, কেউ যায় না সেখানে। ওরা, আমার এগুলো বলতেও এত কষ্ট হয়। চুল্লিতে ওরা ঢুকিয়ে দিতে পারলেই বেঁচে যায়। আমরা হসপিটালেও দেখেছি যে কোনোভাবে ওকে সরিয়ে দিতে পারলেই বেঁচে যায়, যেন কুকুর বেড়াল মরে রয়েছে, কেউ একটা করে ডাক্তারই মনে করেনি। বারুইপুরে যে ঘটনা ঘটেছে একেবারে পুলিশের এনকাউন্টার, তাতে মূল অভিযুক্তের মৃত্যু, তা নিয়ে শাসক থেকে শুরু করে বিরোধী কে কি বলছেন দেখবো একবার। কামদুনিতে যে অপরাধ হয়েছে, কি তৃণমূলের কি ভূমিকা ছিল? অপরাধীকে কেউ বাঁচাতে পারবে না। যারা খুন করেছে, যারা গণধর্ষণ করেছে, তাদের পাতাল থেকেও খুঁজে বার করা হয়। আর কেউ এই ধরনের অপরাধ করলে, বিহার থেকে শুটার নিয়ে এলে, উত্তরপ্রদেশ থেকে শুটার নিয়ে এলে, যে বলেন যে বিহারের নিয়ে আসে যে একটা চালু হয়েছিল এখানে, এই ঘটনার বলি অনেকেই হয়েছে। নির্বাচনের পরেও আমরা 3 জন আমাদের কর্মীকে হারিয়েছি, তৃণমূল খুন করেছে। কিন্তু তৃণমূলের কোনো কাউন্সিলর, বিধায়ক, সাংসদ এখনো পর্যন্ত আক্রান্ত হয়নি, সুস্থ আছে। আমরা চাইলে পরিস্থিতি অন্যরকম হতে পারতো এবং চাইলে তখন পরিস্থিতি অন্যরকম হতে করে দেওয়া যেতে পারে, সেটা মানুষও বোঝে, তৃণমূলও বোঝে। কিন্তু আমরা সে পথে হাঁটিনি। ওই পথটা কোনো সুস্থ রাজনীতির পথ নয়। কিন্তু অপরাধীদের স্থান হয় জেলের ভেতরে, আর না হলে আকাশের ওপরে। ইউপি 2.0, আমরা এতদিন শুনতাম ইউপি হচ্ছে এনকাউন্টার রাজ, ঠকতো সরকার। আজকে বাংলায় এই প্রথম এনকাউন্টার আমরা দেখলাম। এবং বিজেপি, আমার আশ্চর্য লাগছে, তারা বলছে এটা দৈব বিচার।
আমি যতদূর জানি ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ, আমরা এখনো একটা দেশে বাস করি যেটা সাংবিধানিক আচারে চলে, যেটার সংবিধান হচ্ছে সুপ্রিম রুল বুক। আমরা তো ভগবদ্গীতা, বাইবেল, কুরআনের বিচারে চলি না, আমরা তো কনস্টিটিউশনে চলি, এবং আমরা বিএনএস, বিএনএসএস, আইপিসি, সিআরপিসি যেটা ছিল সেই বিচার ব্যবস্থা, সেই ন্যায় ব্যবস্থায় চলি। সেইখানে দাঁড়িয়ে বাংলার মানুষকে যদি কোনো পার্টি, কোনো সরকার বলে যে তারা দৈব বিচার হচ্ছে, এর থেকে বড় লজ্জাজনক জিনিস হতে পারে না। তৃণমূল কি এই ধরনের অত্যাচারকে সমর্থন করছে? অবশ্য এটাতে আমাদের খুব একটা কোয়েশ্চেন নেই, কারণ 15 বছর ধরে তো তৃণমূল আপনারা এটাই সমর্থন করেছেন। যাদের ধর্ষণ হয়েছে আমাদের মহিলাদের, তাদেরকে অপমান করা হয়েছে, আমাদের ক্যারেক্টার নিয়ে কাটাছেঁড়া করা হয়েছে, 8টার পর বেরোনো যাবে না, সর্দি কাশির মতো ধর্ষণও একটা জিনিস, রেট বেঁধে দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে। আপনারা যে এই কথাটা বলবেন এটাই তো স্বাভাবিক, কিন্তু বাংলার মানুষের জবাব দেবে। কেউ ধর্ষণ করেছে, তাকে ধরা হয়েছে, তাকে ক্রাইম সিনকে দেখাবার জন্য যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে, সে চালাকি করে পালাবার চেষ্টা করছে, তখন তাকে মারা হচ্ছে। যারা এই ধরনের ভাবছেন যে পার পেয়ে যাবেন, কেউ জানতে পারবে না, আপনাদের কেউ সাহায্য করতে পারবে, কেউ বাঁচাতে পারবে না, এটুকু আপনাকে বলে দিচ্ছি। পুলিশের রিভলভার কেড়ে নিচ্ছেন, সেখানে পুলিশ একা নেই, পুলিশের সঙ্গে অনেক পুলিশ আছে যারা সেই ঘটনাটা পরিদর্শন করতে যাচ্ছে, সেটাকে রিকনস্ট্রাক্ট করতে যাবে, অর্থাৎ কেমন করে ঘটনা ঘটেছিল তা তদন্ত করতে যাচ্ছে। সেখানে এক ভ্যানওয়ালা আছে চুল্লুখোর, মাদকখোর, যে ধর্ষণ করে খুন করেছে, সে রিভলভার কেড়ে নিল, আবার গুলিও চালালো, পালাতেও গেল, পুলিশে গুলি করতে হলো। পুলিশ কোথায় আমাদের? অথচ সেই লোকটাকে খালি হাতে একটা যুবক দেখছি টিভিতে ধরে নিয়ে যাচ্ছে থানাতে। বলুন, সে স্বীকার করছে মারের আগেই। তাহলে আজকে পশ্চিমবঙ্গের পুলিশটা কোথায় আছে বলুন আমাকে? এই পুলিশ দিয়ে কী করে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা রক্ষা হবে, এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। এখন মুখ্যমন্ত্রী আসছেন, মুখ্যমন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রীর কথায় এলাকার মানুষ খুশি হচ্ছে, মুখ্যমন্ত্রীর কথাতে এলাকার মানুষ ভরসা রাখছে, এটা খুব ভালো কথা। কিন্তু পাশাপাশি আজকের পুলিশ, সেই পুলিশের দুরবস্থাটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। দেখুন, এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে তো বলতে পারি না যে কি হয়েছে, পুলিশই বলবে আপনাদেরকে কি হয়েছে। সে নাকি পুলিশেরই অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল এবং পুলিশের দিকে গুলি চালিয়েছে বা এরকম কিছু হয়েছে, আমরা এক্স্যাক্ট জানি না, প্রশাসনই বলবে আপনাদেরকে। তো স্বাভাবিকভাবে পুলিশের দিকে গুলি ছুড়লে পরে পুলিশ তো আর তার দিকে জয়নগরের মোয়া ছুড়বে না, পুলিশও গুলিই ছুড়বে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।